জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে যেটা দেখা গেছে যে জামাত এর আগে একটা ছোট দল ছিল। মিডিয়াম টাইপের দল ছিল। সেখান থেকে একটা বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এবং তার ফোরকাস্টটা আপনি কি দেখতেছেন? আরো সে বড় হবে কিনা বা সে সরকার গঠন করার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? যদি ধরেন আওয়ামী লীগ না ফিরে, সেক্ষেত্রে কি তার সরকার গঠন করার সম্ভাবনা আছে কিনা? জামায়াত তো আসলে ধরেন খুব পুরাতন দল। বড় কিনা সেটা পরে যাব। ১৯৭১ সালে যদি বাংলাদেশ স্বাধীন হয় তখন তো বাংলাদেশের মানে ডে 1 এ ২ টা পার্টি ছিল না? বড় একটা হচ্ছে আওয়ামী লীগ আরেকটা হচ্ছে এই জামায়াতে ইসলাম। তো জামায়াতে ইসলামে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের কিন্তু রেজিমেন্টেশন এবং ডিসিপ্লিন যেটা আছে, এইটা পলিটিক্যাল পার্টি হিসেবে বেশ ঈর্ষণীয়। আমাদেরও ছোটখাটো যারা আমরা পলিটিশিয়ান এবং আমাদের নিজস্ব পলিটিক্যাল পার্টি আছে, তারা কিন্তু জামায়াতের এই যে ম্যানেজমেন্ট সিস্টেম, পলিটিক্যাল পার্টি ভেতরে যে সিস্টেমেটিক, ডেমোক্রেটিক কিনা সেটা বলব না, বাট সিস্টেমেটিক যে একটা ইনসাফ ভিত্তিক মানে প্রসেস তারা ফলো করার চেষ্টা করে, দিজ আর রিয়েলি গুড। এবং এটা যেকোনো পলিটিক্যাল পার্টি এরকম একটা আউটফিট পেলে পরে দে উইল নট মাইন্ড। শেখার আছে অনেক কিছু। বাট দেন জামাতের আবার লিমিটেশন আছে। ১ নাম্বার লিমিটেশন হচ্ছে ওদের মানে রিক্রুটিং প্রসেসটা যেরকম, এইটা ধরেন ভেরি ডিফিকাল্ট ফর আমজনতা। যেমন আমি সাডেনলি এখন যদি বলি যে আমি জামায়াতে যাইতে চাই, তো এক্সেস পয়েন্টগুলো খুব ডিফিকাল্ট। সুতরাং এর ফলে হয় কি যে উনার একটা যেমন আওয়ামী লীগ যেরকম একটা ধর্ম, আওয়ামী লীগ যেরকম একটা কাল্ট, ওইখানে ধরেন আপনি মানে ওদের দুরূদ শরীফ, ওদের মুরিদ শিপ এগুলো আলাদা। ওকে আপনি লজিক দিয়ে বুঝাতে পারবেন না যে মানে তোমার ভুলটা কোথায় হইছে। ঠিক আছে? সো সে ওই বাংলা জপতেই থাকবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা এভাবে করতেই থাকবে। একই রকমভাবে জামাতের একটা লিমিটেশন তৈরি হয়ে গেছে যে তারা ওই যে নিজস্ব একটা কাল্ট আছে এইটার ভেতরেই তারা আটকা পড়ে গেছে। এবং এইজন্যই তাদের এখন ধরেন অফশুট তৈরি করতে হচ্ছে। বুঝতে পারছি। ঠিক আছে? তাদের গ্রহণযোগ্যতাটা বাড়ানোর জন্য তারা এখন বিভিন্ন ধরনের বি টিম, সি টিম এগুলো তৈরি করার চেষ্টা করতেছে। কারণ ধরেন একটা আধুনিক ছেলে অ্যাম সে বাসায় গিয়ে হয়তো নামাজ পড়ে। বাট সে হয়তো প্রেফার করে না ওই লেবাস ইউজ করতে। তারা তো ওটা প্রমোট করে। ঠিক আছে? আবার ধরেন আমি এরকমও ১ জন ২ জনের কাছে শুনছি, যদিও উইথ ডিউ রেসপেক্ট টু জামাত, যে সামওয়ান ওয়াজ টেলিং যে আমি কখন নামাজ পড়ব না পড়ব এই হিসাব আমি কেন কাকে দিব? এটা আল্লাহরে দিব। সো এই ধরনের মিথ আছে কিছু এই জায়গায়। যেমন জামায়াতের টপ লিডারশিপে নারী আসতে পারবে না। এটা নিয়ে তো প্রচুর চর্চা হয়। আবার ধরেন অপোজিশনরা খুব সহজেই জামায়াতকে বিভ্রান্ত করে ফেলতে পারে অথবা ব্যাকফুটে ঠেলে দিতে পারে ওই ধরনের বাউন্সার দিয়ে, যে জামাত তো জান্নাতে টিকেট বিক্রি করে। এখানে এই বাউন্সারের জবাব তার কাছে নাই। কারণ সে তো ওই লেবাস নিয়ে ঘোরাফেরা করে। তো এই কারণগুলাতে আমার কাছে মনে হয় জামায়াত একটু ব্যাকফুটে আছে। এবং জামায়াতের আরেকটা বড় কমপ্লেইন অনেকেই যেটা করে সেটা হচ্ছে আপনি পলিটিক্স করলে পলিটিক্সই করেন। আপনি ধর্মগ্রন্থ হাতে নিয়ে পলিটিক্স করার দরকার নেই। ওটা আলাদা রাখেন। তো এই কারণে আমার কাছে মনে হয় যে জামায়াত নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই আসলে একটু এনসার্কেল হয়ে মানে যার সুযোগ ছিল মহিরু হওয়ার, সে বনসাই হয়ে গেছে। এখন একটা বনসাইরে আপনি যতই সার দেন ও একটু সার্টেন লেভেল পর্যন্ত বাড়বে। এবং গত ৫৪ বছরের ইতিহাসে জামায়াত তো আসলে ওই মানে এক্সপানশন দেখাইতে পারে নাই। মানুষের রেসপেক্ট আছে, ধর্মবান মানুষের রেসপেক্ট আছে। কিন্তু সমস্যাটা আরেকটা জায়গায় খুব প্রকটভাবে আছে। সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সের নির্বাচনী যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা তো ফেয়ার না। ঠিক আছে? সো এটা যদি ফেয়ার হইতো, তাইলে হয়তো তারা আরেকটু ভালো কিছু দেখাইতে পারত। যারা ধরেন একটা সেগমেন্ট আছে না যে চিন্তা করতেছেন আল্লাহ মানে নাম নেই। আমি বয়সের শেষ প্রান্তে আছি। দে আর অলসো ভোটার্স। তাদের পূর্ণ সহানুভূতি হয়তো তারা পায়া যাইত। নির্বাচনী সিস্টেম ধরেন আমাদের এমনভাবে ব্যাহত হইছে যে এবারের ইলেকশনের আগের পরপর ৩ টা ইলেকশন এমনভাবে রিগড হইছে। ১৫ বছর যদি আপনার চলে যায় এই ধরনের মেমোরিতে যে মানে ভোট কেন্দ্রে না গেলে আমার ভোট হয়। ঠিক আছে? ওই জেনারেশনকে আবার সাডেনলি মনে করেন যে ভোটের ব্যাপারে সচেতন করে তোলাটা আসলে খুব ডিফিকাল্ট। আবার ধরেন খুব সচেতন হইলেন আপনি, খুব উৎসাহ নিয়ে ভোট দিলেন। রেজাল্ট গণনায় দেখলেন যে আপনার হিসাবটা মিলল না। আমরা বাসার ৩ জন মিলে ২ জন জানি যে আমরা অমুকরে ভোট দিছি। কিন্তু জিতছে হচ্ছে একলা যে ভোট দিছে সে। তখন তো ন্যাচারালি আপনার মনে হবে যে না, ভোট প্রসেসে সমস্যা হয় নাই। কিন্তু ভোটের ফলাফল গণনায় কোনো একটা সমস্যা হইছে। যখন আপনি এই ঘটনা দেখেন যে মানে ভোটের ফল গণনার সময় যিনি নির্বাচনে দাঁড়াইছিলেন তার স্ত্রী সহ ভোট কেন্দ্র আটকায় রেখে কাউন্টিং ২ বার ৩ বার করাচ্ছে। তখন তো আপনি বুঝতেছেন যে এখানে আসলে সমস্যাটা কোথায়। সো আমাদের না এই জাতীয় জায়গাগুলোতে প্রসেসে অনেক সমস্যা এখনো রয়ে গেছে। এবং এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে, নির্বাচন কমিশন, দুদক, তারপরে পুলিশ, অন্যান্য যে প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোকে এই দুর্বল করে ফেলার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যেমন আপনি দেখেন এই
5ই আগস্টের অনুষ্ঠানে পুলিশের একজন কর্মকর্তা গিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে আমি কি এদেরকে ভাগায় দিব কিনা। ঠিক আছে, প্রফেশনাল একটা পুলিশ কখনো এই জিনিস করবেই না। আপনি যান নিউ ইয়র্কে যান, আপনি মানে লন্ডনে যান, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলতেই পারে না কি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশের ট্রেনিং বাজেট ঠিক করা, তাদের মানে অপারেশনাল বাজেট কি হবে এগুলো নিয়ে কাজ করা, ল মেকিংগুলো ঠিক আছে কিনা, পুলিশ যে ল এনফোর্স করতেছে ওইটা কি পাবলিকরা অ্যাকসেপ্ট করতেছে কিনা, এগুলো নিয়ে কাজ। বাট স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে পুলিশে বলবে যে ওরে ধরে নিয়ে আসো। যেমন কদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম, একজন এমপি আর একজন ওই যে মেট্রোপলিটন সিটির প্রশাসক দুইজন মিলে গিয়ে একটা গার্মেন্টস মালিককে তুলে নিয়ে আসছে। এইটা আপনি পৃথিবীর হিস্ট্রিতে দেখবেন না কোথাও, গণতান্ত্রিক ইতিহাসের কোথাও এটা নাই যে একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুলিশে বলতেছে যে ওরে অ্যারেস্ট করো। আরে ভাই, এটা তো তোমার কাজ না। ঠিক আছে, সো বাংলাদেশে এই জাতীয় ঘটনাগুলো যতদিন ঘটবে তার মানে হচ্ছে আমরা এখনো সেই লেভেলের সভ্যতা, পলিটিক্যাল সভ্যতা অর্জন করি নাই। ঠিক আছে।